আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সশস্ত্র বাহিনীর অবসরীদের রেশনের কিছু খুঁটিনাটি শেয়ার করব। আমাদের সশস্ত্র বাহিনীতে ২০১২ সাল পর্যন্ত রেশন দেওয়া হয়েছিল। ১২ সালের পরবর্তী সময়ে রেশনটা ঠিক কী কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, এইটি আসলে আমাদের ক্লিয়ার না। তবে ওই সময় যে রেটটা দেওয়া হইতো তার পরিমাণ একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য ৪১৮ টাকা, আর একজন ১২ বছরের নিচে যারা ছিলেন তাদেরকে ২২৯ টাকা হারে প্রদান করা হতো। ২০২৩-এর রিপোর্ট অনুযায়ী আমাদের দেশে ৪,৯১,০০০ পূর্ণবয়স্ক এবং ১২ বছরের নিচে আরও ১ লক্ষ, রাফলি প্রায় ৬ লক্ষ মানুষকে এই রেশনের টাকা প্রদান করা হয়, যারা ৩ বাহিনীতে এর আগে চাকরি করেছেন এবং পেনশন পান। এই টাকাটার পরিমাণ প্রায় ২৭৫ কোটি টাকা। ২০১৪ পরবর্তী সময়ে যখন বিভিন্ন জিনিসের দাম বারবার বাড়তে থাকে, তখন প্রতিরক্ষা বাহিনী থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে না, এই টাকাটির পরিমাণ কখনো ১,০০০ কখনো ১,৫০০ করে দেওয়া হবে, আর যারা ১২ বছরের নিচে আছেন তাদেরটা কমিয়ে দেওয়া হবে। তো একটা রাফলি হিসাবে তারা দেখেছিল যে বছরে যদি এরকম টাকার পরিমাণটা বর্ধিত করে তাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে আরও ৬২৮ কোটি টাকা দরকার হবে। সো ইন এ টোটাল এটা আসবে প্রায় ৯০০ কোটি টাকার কাছাকাছি। এই যে ৯০০ কোটি টাকা, একে যদি আপনি ২০২৩ বা ২৪-এর যে আমাদের প্রতিরক্ষা বাজেট ছিল তার সাথে তুলনা করেন, ২০২৩-এ ছিল তা প্রায় ৩৭,০০০ কোটি টাকা, ২০২৪-এ ৪২,০০০ কোটি টাকা। তো এটা খুবই একটা মানে ১,০০০ কোটি টাকা যদি আপনি ধরেন, এটা হয়তো বা 2.5%-এর মতন আসবে, হয়তো বা ২.৫%। এই মানুষগুলোকে সাধারণত এই রেশনটা দেওয়া হইতো। তারা একটা সময় দেশের প্রতি রিস্ক নিয়েছে, অনেককে আহত হয়েছে, অনেকের হাত বা পা ভাঙা, তারা এখন কাজ করতে পারে না, তার উপরে ব্যাসিস করে। আমরা যদি অন্য বাহিনীগুলোর দিকে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাই? আমি প্রথমেই বলে নিচ্ছি, অন্য বাহিনীতে যারা রেশন পাচ্ছেন, আমি কোনো অবস্থাতেই চাই না যে তারা এর থেকে কম রেশন পান। আমি চাই তারা যেন এর থেকে আরও বেশি পরিমাণ রেশন পান। শুধুমাত্র কম্পেয়ার করার জন্য আমি এর সাথে তুলনা করছি। তো আমরা যদি পুলিশ বাহিনীর দিকে তাকাই, পুলিশ বাহিনীতে ২ সদস্যের একটা পরিবারে ২ সদস্যের বেশি দেওয়া হয় না। ২০ কেজি চাল, ২০ কেজি আটা, ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ৪.৫ লিটার তেল দেওয়া হয়ে থাকে। যারা ফায়ার সার্ভিসে আছেন তাদের জন্য সমপরিমাণ বরাদ্দ আছে। এখানে একটা ব্যাপার খেয়াল করবেন, এখানে কিন্তু যারা ১২ বছরের নিচে তাদেরকে কোনো কিছু দেওয়া হয় না। সো এখানে গভর্নমেন্টের একটা টাকা কিন্তু সেভ করার অপশনও রয়েছে। এর পাশাপাশি আপনারা যদি অন্য দিকগুলোতে একটু তাকান, আমাদের এই সেনাবাহিনীতে কিন্তু চলার জন্য একটা সেনা কল্যাণ সংস্থা নামে একটা অর্গানাইজেশন রয়েছে। অনলাইনে তারা বলছে তাদের সম্পদের পরিমাণ প্রায় ১২০০ কোটি ডলার, বা টাকা উল্লেখ নেই, আমি ডলারই ধরবো, কারণ টাকা ১২০০ কোটি টাকাটা আসলে সেনা কল্যাণ সংস্থার জন্য খুব ছোট একটা আইটেম হবে। এর বাইরে সেনাবাহিনীর বিভিন্ন ধরনের প্রজেক্ট রয়েছে। ছোট্ট একটা প্রজেক্ট যদি বলি, তারা খুব রিসেন্টলি ল্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট নিয়েছিল গ্রিন সিটি নামে। ওইখানে নাকি সব ধরনের প্লটই বিক্রি হয়েছে। তাহলে এই সমস্ত জায়গা থেকে তাদের যে ইনকামটা রয়েছে, এই ইনকামটাও কিন্তু সেনা কল্যাণের জন্য, অবসরীদের রেশনের জন্য জেনারেট করতে পারেন। এরপরে চলে আসবো আমি বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে। অতি সম্প্রতি আমাকে আমার একটা ফেসবুক পোস্টে আমি বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গায় এই সমস্যাগুলো হচ্ছেন, কি করা যেতে পারে। তখন একজন ভাই, উনি খুব ভালোবেসেই লিখেছেন যে আপনি কে, যে আপনার কাছ থেকে উপদেষ্টারা বা চিফ অফ আর্মি স্টাফ বা অন্য যারা আছেন তারা গাইডলাইনটা নেবেন। ওনাকে সবিনয়ে বলতে চাই, ভাই আমরা আসলে খুব সাধারণ মানুষ, কিন্তু আপনি যদি একটু পৃথিবীর দিকে তাকান, সব জায়গায় দেখবেন একটা নাগরিক অধিকারের ভিত্তি আছে, যেই ভিত্তির মাধ্যমে তারা আসলে স্টেট লেভেলে যে ডিসিশন নেওয়া হয়, তা তারা যত বড় হুমড়া চমড়া মানুষই হোক না কেন, একটা এক্সপ্লেনেশন দেওয়ার জায়গা পান। আমাদের দেশে বর্তমানে যে অবস্থা হচ্ছে, কয়দিন পরে দেখবেন যে প্রত্যেকটি রাজনৈতিক দল একজন আরেকজনকে দোষারোপ করার চেষ্টা করবেন। ইভেন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, তারাও বিভিন্ন ধরনের অভিযোগ এর ভিতর দিয়ে যেতে হবে তাদেরকে। এর একটাই কারণ আমি মনে করি, সেটা হচ্ছে আমাদের দেশে ট্রান্সপারেন্সি নাই। বিভিন্ন কমিটিতে যাদেরকে আনা হচ্ছে, তাদেরকে কোন ক্যারেক্টারিস্টিক্সে আনা হচ্ছে কেউ জানে না। এনাদেরকে আনার আগে সরকারের বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের নামও নিতে পারি। আনার পরবর্তী সময় জনগণকে জানাইতেও পারি একটা রিভিউয়ের জন্য, কারণ অনলাইন জরিপের ব্যবস্থা আমাদের দেশে অনেক দিন ধরেই চলে আসছে। একই সাথে তারা যখন আসবে, তাদের যে সিলেকশন ক্রাইটেরিয়া ছিল সেটা পাবলিকের সামনে আমরা ওপেন করে দিতে পারি, এবং তারা কতদিন পর্যন্ত আমাদের যে কাজটা করে দিবেন, এই কাজের রূপরেখা দিতে পারবেন কতদিনে। আমরা যখন কাজ করি তখন আমরা দুইটা টাইম লাইনে কাজ করি। একটা হচ্ছে
ইমিডিয়েট ওয়েতে আমরা অ্যাচিভ করতে পারি, অবজেক্টিভ বলে থাকি আমরা যেটাকে। আর একটা হচ্ছে আমরা কয়েকদিন পরে অ্যাচিভ করতে পারি, হতে পারে এটা 6 মাস বা 8 মাস, যেটাকে আমরা মিশন বলি। আর একটা হচ্ছে আমরা আরেকটু লং টাইমে অ্যাচিভ করতে চাই, এটা হতে পারে 1 বছর, 1.5 বছর বা 2 বছর সময়ে, যেটাকে আমরা ভিশন বলে থাকি। সো অবজেক্টিভ, মিশন অ্যান্ড ভিশন এবং সিলেকশন ক্রাইটেরিয়া, এইটা আসলে যদি আমাদের দেশে না আনা হয়, তাহলে বিগত সময়ে যারা দুর্নীতি করেছেন তারা, ওই যে ছোট ভাই আমার প্রোফাইলে কমেন্ট দিয়েছেন, আমি আসলে জানি ওই রকম একজন দুর্নীতিবাজ মানুষই হয়তো বা উনি হবেন, অথবা তাদের কোনো একজনের দোষর হবেন। তারা বারবার আমাদের এরকম বলতে থাকবে। একটা সময় যে দেখা যাবে যে হয়তো বা আমাদের 5 আগস্টের যে বিপ্লবটা হয়েছিল, যে রক্তটা আমরা দিয়েছিলাম, তার মূল্য হয়তো বা আস্তে আস্তে ফিকে হয়ে যেতে শুরু করেছে, দেশে আবার একটা অরাজকতা চলে আসবে। কাজেই দেশে যদি খারাপ কিছু হয়, বন্যা হোক বা যাই হোক, দেশের মানুষ কিন্তু এগিয়ে আসতে কখনো কার্পণ্য করে না, এর আগেও দেখেছেন। শুধু দরকার ট্রান্সপারেন্সি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।